দীর্ঘ প্রায় ৬৫০ বছর টিকে থাকার পর প্রথম বিশ্বযুদ্ধ শেষে তুর্কি ওসমানীয় সাম্রাজ্য ভেঙে পড়ে। অতঃপর ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় আজকের তুরস্ক, যা ওই সুবিশাল ওসমানীয় সাম্রাজ্যের তুলনায় আয়তনে অনেক ছোট। তৎকালীন ওসমানীয় সাম্রাজ্যের অধীনে হেজাজ অঞ্চল সহ আরব উপদ্বীপের বিস্তীর্ণ অঞ্চলও প্রায় ৪০০ বছর শাসিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনীর সহায়তায় আরব যোদ্ধারা ওসমানীয় সাম্রাজ্যের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। এতে সমগ্র আরব উপদ্বীপেও ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। অতঃপর ওই অঞ্চলে নতুন নামে এবং পুনর্বিন্যস্ত ভৌগোলিক সীমারেখা নিয়ে বেশ কয়েকটি রাষ্ট্রের উদ্ভব হয়। এদের মধ্যে সৌদি আরব অন্যতম। ১৯৩২ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় আজকের সৌদি আরব। এর আগে ইতিহাসে সৌদি আরব নামের কোনো রাষ্ট্র ছিল না। যাই হোক, তুরস্ক এবং সৌদি আরব নতুন এই দুই রাষ্ট্র তাদের প্রতিষ্ঠার পরপরই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। সেই সঙ্গে ভূরাজনীতিতেও দুটি দেশই মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বলয়ের কাছাকাছি চলে আসে। তুরস্ক ১৯৫২ সালে ন্যাটো সামরিক জোটে যোগদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্রে পরিণত হয়, আর সৌদি আরব জ্বালানি তেল বাণিজ্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। বস্তুত তুরস্ক ও সৌদি আরব তাদের প্রতিষ্ঠার পর থেকে ভূরাজনৈতিক দিক দিয়ে বহু দশক ধরে বিভিন্ন ক্ষেত্রে একই মেরুতে অবস্থান করে। ১৯৮০ দশকে চলা ইরান ইরাক যুদ্ধের সময় দুই দেশই ইরাকের প্রতি সমর্থন দেখিয়েছিল। এরপর ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র যখন ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল, সেই উপসাগরীয় যুদ্ধের সময়ও এই দুই দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের পক্ষে অবস্থান নেয়। কিন্তু পরবর্তী দশকগুলোতে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর আগের মতো থাকেনি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সংঘটিত টুইন টাওয়ার হামলা বিশ্ব রাজনীতিকে ওলটপালট করে দেয়। ওই হামলাকারীদের মধ্যে বেশিরভাগই ছিল সৌদি নাগরিক। ফলে সৌদি আরব আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়ে। ওই টুইন টাওয়ার ট্র্যাজেডিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী ওয়ার অন টেরর অভিযান শুরু করেন। তখন সৌদি আরব সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে। এ সময় সৌদি আরব তার পররাষ্ট্র নীতিতেও পরিবর্তন আনে। সৌদি আরব আর আগের মতো বিভিন্ন সুন্নি প্রধান মুসলিম দেশগুলোতে ইসলামী ঘরানার রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন দেয় না। একই সময়ে নিজ দেশের অভ্যন্তরেও সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো ওপেন এয়ার মিউজিক কনসার্টের অনুমোদন দেওয়া হয়। সৌদি রাজতন্ত্র ভিশন 2030 এর আওতায় পশ্চিমা ধাঁচের বিনোদন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগও নেয়। অন্যদিকে ওই একই সময়ে তুরস্কের রাজনৈতিক ক্ষমতায় এরদোগানের উত্থান ঘটে। ২০০২ সালে ইসলামপন্থী ভাবধারা ধারণ করে একে পার্টি ক্ষমতায় আসে, আর ২০০৩ সালে এরদোগান তুরস্কের প্রধানমন্ত্রী হন। এতে দীর্ঘ ৮০ বছর ধরে চলা তুরস্কের ধর্মনিরপেক্ষতাবাদ নীতিতে পরিবর্তন আসতে থাকে এবং পররাষ্ট্র নীতিতেও পরিবর্তন শুরু হয়। প্রেসিডেন্ট এরদোগান মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেন এবং মধ্যপ্রাচ্যে তুরস্কের সক্রিয় ভূমিকা বাড়াতে থাকেন। এই সময়কালে তুরস্ক ফিলিস্তিন ও গাজা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার হয়ে ওঠে। একই সঙ্গে কাশ্মীর, উইঘুর ও রোহিঙ্গা মুসলিমদের বিভিন্ন ইস্যুতেও তুরস্কের শক্ত অবস্থান প্রকাশ পায়। কিন্তু এর বিপরীতে সৌদি আরব অনেকটাই নীরব থাকে, এমনকি কিছু ক্ষেত্রে এসব ইস্যু থেকে যথেষ্ট দূরে থাকে। ফলে সুন্নি প্রধান মুসলিম দেশগুলোর কাছে তুরস্ক নতুন আশার আলো হিসাবে দেখা দিতে থাকে। এর বিপরীতে সৌদি আরবের নীতি অনেক মুসলিম দেশকে আশাহত করে। এভাবে মুসলিম বিশ্বের বড় একটি অংশের কাছে সৌদি আরবের তুলনায় তুরস্কের গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। এমন অবস্থায় তুরস্ক ও সৌদি আরবের মধ্যে বৈরিতা ঘনীভূত হয়। সুন্নি মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে রিয়াদ ও আঙ্কারার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, যার বহিঃপ্রকাশ ঘটে বিভিন্ন উত্তেজনাকর ঘটনার মধ্য দিয়ে। ২০০২ সালে সৌদি কর্তৃপক্ষ মসজিদুল হারামের কাছে প্রায় ২০০ বছরের পুরনো ওসমানীয় আমলে নির্মিত আল আজিয়াদ দুর্গ ধ্বংস করে। পরে ওই স্থানের উপর মক্কার ক্লক টাওয়ার নির্মাণ করা হয়। এটি বিশ্বের অন্যতম উঁচু ভবন। তুরস্ক এ ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়। তৎকালীন তুর্কি পার্লামেন্টের স্পিকার এই ঘটনাকে ইসলামের ঐতিহাসিক ঐতিহ্য ধ্বংসের শামিল এবং পাপপূর্ণ আচরণ বলে অভিহিত করেন। অন্যদিকে রিয়াদ এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলে, এটি সৌদি আরবের সার্বভৌম অধিকার। মক্কায় আসা হজ যাত্রীদের জন্য অতিরিক্ত জায়গা তৈরির প্রয়োজনেই ওই স্থান ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে সেখানে বিভিন্ন পুরনো ঐতিহাসিক স্থাপনা, দুর্গ, কবরস্থান ও স্মৃতিচিহ্ন বিলুপ্ত হয়েছে। এর মধ্যে ওসমানীয় আমলের স্থাপনাও ছিল। বিভিন্ন সময়ে বাস্তবায়িত নগর সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকাণ্ডের কারণে যেমন এসব ঐতিহাসিক স্থাপনা বিলুপ্ত হয়েছে, তেমনি সৌদি কর্তৃপক্ষের গৃহীত ধর্মীয় নীতির কারণেও কিছু স্থাপনা বিলুপ্ত হয়েছে। তবে সৌদি আরব এবং তুরস্কের মধ্যকার সম্পর্কে গভীর ফাটল সৃষ্টি হয় মূলত আঞ্চলিক রাজনীতির মতবিরোধকে কেন্দ্র করে। 2010 সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে গণ আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে আরব বসন্ত নামে পরিচিতি লাভ করে। তুরস্ক এসব দেশের আন্দোলনকারী ইসলামী দলগুলোকে সমর্থন দেয়, কিন্তু সৌদি আরব মনে করে এই আন্দোলনের ঢেউ তাদের রাজতান্ত্রিক ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলতে পারে। সৌদি আরব একে রাজনৈতিক ইসলামের উত্থান হিসাবে দেখে এবং নিজের জন্য হুমকি মনে করে। এদিকে আরব বসন্তের গণ আন্দোলনের ঘটনাগুলো তুর্কি গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে সম্প্রচারিত হওয়ায় সৌদি আরব 2010 সালে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবং সংবাদ সংস্থার কার্যক্রম বন্ধ করে দেয়। এর জবাবে আঙ্কারাও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গণমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দেয়। আরব বসন্তের গণ আন্দোলন ঘিরে তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে যে বিরোধ তৈরি হয়, সেটির সবচেয়ে বেশি বহিঃপ্রকাশ ঘটে মিশরের ঘটনাবলিতে। আরব বসন্তের ঢেউয়ে মিশরের স্বৈরশাসক হোসনি মোবারকের পতন ঘটে। এরপর 2012 সালে মোহাম্মদ মুরসি মিশরের ইতিহাসে সর্বপ্রথম জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু 2013 সালে জেনারেল সিসি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেন। তুরস্ক এর তীব্র বিরোধিতা করে। প্রেসিডেন্ট এরদোগান সিসির শাসনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান এবং মোহাম্মদ মুরসি সহ মিশরের প্রায় 65,000 রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানান। তুরস্ক জেনারেল সিসির বিরুদ্ধে আন্দোলনকারী রাজনৈতিক নেতাদের আশ্রয় দেয়। একই সঙ্গে সিসি সরকার বিরোধী কয়েকটি গণমাধ্যমকে তুরস্কে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হয়। এতে মিশর ও তুরস্কের সম্পর্ক প্রায় ভেঙে পড়ে, একে অপরের কূটনৈতিক মিশন স্থগিত করে। অন্যদিকে সিসির ক্ষমতা দখলকে সৌদি আরব পূর্ণ সমর্থন দেয়, ফলে জেনারেল সিসি সৌদি রাজতন্ত্রের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন। এখানে উল্লেখ্য, ওই আরব বসন্তের গণ আন্দোলন যতগুলো দেশে সংঘটিত হয়েছিল, সেসবের মধ্যে একমাত্র সিরিয়ার গণ আন্দোলনে সৌদি আরব সমর্থন দিয়েছিল। এর কারণ সৌদি আরব সিরিয়ার দীর্ঘ কয়েক দশকের আসাদ পরিবারের শাসনের পতন দেখতে চাইছিল, কেননা আসাদ পরিবারের শাসকরা ছিলেন শিয়া সম্প্রদায়ের এবং তারা ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তবে সৌদি আরব প্রথম দিকে সিরিয়ার এই গণ আন্দোলনকে সমর্থন করলেও পরবর্তীতে অল্পকাল পরেই তা থেকে সরে আসে এবং তুরস্কের সাথে মতপার্থক্য তৈরি হয়। আরব বসন্তের ঘটনাবলী ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও আঙ্কারা ও রিয়াদের মধ্যে বৈরিতা দেখা দেয়। যেমন 2017 সালে সৌদি আরব বাহরাইন, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতকে সাথে নিয়ে কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। সৌদি আরব দাবি করে কাতার আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং সন্ত্রাসবাদকে সমর্থন করছে। এই অবস্থায় তুরস্ক কাতারের পাশে গিয়ে দাঁড়ায়। লিবিয়াতেও তুরস্ক এবং সৌদি আরব পরস্পর বিপরীতমুখী অবস্থান গ্রহণ করে। 2011 সালের গণ আন্দোলন এবং পরবর্তী গৃহযুদ্ধের ফলে লিবিয়ার দুই অঞ্চলে দুটি সরকার প্রতিষ্ঠিত হয়। তুরস্ক ত্রিপলি ভিত্তিক সরকারকে সমর্থন করে, অন্যদিকে সৌদি আরব বেনগাজি ভিত্তিক সরকারের সামরিক নেতা ফিল্ড মার্শাল খলিফা হাফতারকে সমর্থন করে। এ নিয়ে রিয়াদ ও আঙ্কারার মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধও শুরু হয়। এদিকে 2016 সালের 15 জুলাই প্রেসিডেন্ট এরদোগান একদল সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের শিকার হন, যদিও তা 24 ঘন্টার মধ্যেই ব্যর্থ হয়ে যায়। প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে ওই ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনা নিয়ে বিভিন্ন মহলে ধারণা করা হয়েছিল যে এর পিছনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পরোক্ষ সমর্থন থাকতে পারে। তুরস্ক ও সৌদি আরবের মধ্যে 2018 সালে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এ সময় তুর্কি সৌদি সম্পর্ক 90 বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছে। 2018 সালের শুরুর দিকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক থাকার অভিযোগ করেন। তিনি তুরস্ক, ইরান এবং উগ্র ধর্মীয় গোষ্ঠীকে মিলিতভাবে একটি অশুভ ত্রিভুজের অক্ষ বলে মন্তব্য করেন। এরপর একই বছরের শেষ দিকে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে ঘিরে দুই দেশের উত্তেজনা আরও বৃদ্ধি পায়। 2018 সালের অক্টোবরে ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে সৌদি এজেন্টরা তাকে হত্যা করে। পরবর্তীতে তুরস্কের কৌশলীরা এই হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন তথ্য প্রমাণ সহ 20 জন সৌদি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
আর প্রেসিডেন্ট এরদোগান বলেন, সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে এসব রাজনৈতিক উত্তেজনা ছাড়াও 2021 সালে সৌদি আরবে তুর্কি পণ্য বয়কটের প্রচারণা শুরু হয়। সৌদি কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টি করে যাতে তারা তুরস্কের কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা না করে এবং দোকানের তাক থেকে তুরস্কের পণ্য সরিয়ে ফেলে। এর ফলে সৌদি আরবে তুরস্কের পণ্য রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় 92% কমে যায়। কিন্তু এসব বৈরিতার কারণে সৌদি আরব এবং তুরস্ক উভয় দেশই ক্ষতিগ্রস্ত হতে থাকে। বিশেষ করে 2020 ও 2021 সালে করোনা মহামারীর প্রভাবে তুরস্কের অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়। একই সময়ে ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার ব্যাপক দরপতন ঘটে। এই অবস্থায় তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলা তুরস্কের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে সৌদি আরবও তার ঘোষিত ভিশন 2030 এর লক্ষ্য অর্জনের পথে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। এই ভিশনের আওতায় সৌদি আরব জ্বালানি তেল নির্ভর অর্থনীতির উপর নির্ভরতা কমিয়ে পর্যটন, শিল্প, কলকারখানা, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্যাংকিং সহ বিভিন্ন খাত গড়ে তোলার পরিকল্পনা করে। সুতরাং বৈরিতা অবসানের লক্ষ্যে দুই দেশ কাছাকাছি আসতে থাকে। এ সময় মধ্যপ্রাচ্য জুড়ে যেসব দেশের সঙ্গে বৈরিতা ছিল, সৌদি আরব তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বৃহত্তর প্রক্রিয়া শুরু করে। এরই অংশ হিসাবে তুরস্কের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়। সেই সাথে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দান স্থগিত রাখে। অন্যদিকে একই সময়ে তুরস্ক মধ্যপ্রাচ্য বিষয়ে পরিবর্তিত নীতি গ্রহণ করে। তুরস্ক সৌদি আরব সহ মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েন কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। আর উভয় পক্ষের এসব উদ্যোগের ফলে তুরস্ক ও সৌদি আরবের মধ্যকার পুরনো বৈরিতার পরিবর্তে ধীরে ধীরে সহযোগিতার নতুন পরিবেশ তৈরি হতে থাকে। অতঃপর সেই ধারাবাহিকতায় 2022 সালে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে কয়েক বছর ধরে চলা বিরোধের অবসানের পথ তৈরি হয়। ওই বছর এপ্রিল মাসের প্রথম দিকে তুরস্কের একটি আদালত জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিচার সৌদি আরবে স্থানান্তরের নির্দেশ দেয়। এই রায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে আঙ্কারার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হয়। এর কিছুদিন পরেই এপ্রিল মাসের শেষ দিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সৌদি আরব সফর করেন। এই সফর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে আরও এগিয়ে নেয়। এরপর ওই 2022 সালেরই জুন মাসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তুরস্কে পাল্টা সফর করেন। এভাবে জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর দুই নেতা প্রথমবারের মতো একে অপরের দেশ সফর করেন। এই দুই সফরে তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। বস্তুত 2022 সালে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে গত 4 বছরে তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে ব্যবসা বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি, প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে 2023 সালে স্বাক্ষরিত ড্রোন কেনার চুক্তিটি ছিল তুরস্কের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির চুক্তি। এছাড়া দুই দেশ গত 9 জুন সিরিয়া ও জর্ডান হয়ে মক্কা থেকে ইস্তাম্বুল পর্যন্ত ঐতিহাসিক হেজাজ রেলওয়ে পুনরুজ্জীবনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এসব দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াও সাম্প্রতিক সময়ে আঞ্চলিক রাজনীতিতেও দুই দেশের স্বার্থের মধ্যে মিল বাড়তে থাকে। প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন সংকট এবং রাজনৈতিক পরিবর্তনকে ঘিরে তুরস্ক এবং সৌদি আরব অনেক ক্ষেত্রেই অভিন্ন অবস্থান নিতে শুরু করে। ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। যেমন সিরিয়ায় সৌদি আরব এবং তুরস্ক উভয়ই আহমেদ আল সারার নেতৃত্বাধীন নতুন সরকারকে সমর্থন করছে। দুই দেশই সিরিয়ার স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রেও আঙ্কারা এবং রিয়াদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লিবিয়াতেও অতীতে দুই দেশ বিপরীত পক্ষকে সমর্থন করলেও এখন তাদের অবস্থানের মধ্যে আগের বিরোধ নেই। সৌদি আরব এখন তুরস্কের মতোই লিবিয়ার রাজনৈতিক সমাধান এবং জাতীয় ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সুদানেও সৌদি আরব এবং তুরস্কের অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য মিল দেখা যাচ্ছে। উভয় দেশই সুদানের সরকার এবং রাষ্ট্রীয় সেনাবাহিনীকে সমর্থন করছে। তুরস্ক ও সৌদি আরবকে একই কাতারে দেখা যাচ্ছে সোমালিয়াতেও। আঙ্কারা ও রিয়াদ উভয়ে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করছে। 2025 সালের ডিসেম্বরে ইসরায়েল সোমালিয়া থেকে স্বাধীন হতে চাওয়া সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিলে তুরস্কের পাশাপাশি সৌদি আরবও এর তীব্র নিন্দা জানায়। উভয় দেশ এই স্বীকৃতিকে অবৈধ আখ্যা দিয়ে সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে।
অর্থাৎ এক সময়ের তীব্র প্রতিদ্বন্দ্বী তুরস্ক ও সৌদি আরব এখন মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে একই কাতারে অবস্থান করছে। আর এই পরিবর্তনই দুই দেশের সম্পর্ককে নতুন এক কৌশলগত পর্যায়ে নিয়ে যাচ্ছে। এদিকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি রাজতন্ত্র পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া শুরু করেছিল, সেই ধারাবাহিকতায় কাতারের সঙ্গে 3.5 বছরের বৈরিতারও অবসান ঘটে। 2021 সালে সৌদি আরব কাতারের ওপর 3 বছরের বেশি সময় ধরে চলা আরোপিত অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। এছাড়া সৌদি রাজতন্ত্র দীর্ঘ 8 বছর পর 2022 সালের মার্চে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধেও বড় আকারের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয়। সেখানে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার এবং হুতিদের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই সঙ্গে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেয় সৌদি আরব। 2023 সালের মার্চে বেইজিংয়ে সৌদি আরব এবং ইরান একটি চুক্তিতে সই করে। এর মাধ্যমে দুই দেশ পরস্পরের দূতাবাস পুনরায় চালু করে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। বস্তুত 2020 ও 2021 সালের বৈশ্বিক করোনা মহামারী, 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ, 2023 সালের অক্টোবর থেকে চলমান গাজা সংকট এবং 2026 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, এই ধারাবাহিক ভূরাজনৈতিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নতুনভাবে বিন্যস্ত করেছে। অন্যদিকে একই সময়ে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের দ্রুত উত্থান এবং দেশটির ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা আঙ্কারাকে মধ্যপ্রাচ্যের বহু দেশের কাছে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য অংশীদারে পরিণত করেছে। এই পরিবর্তিত আঞ্চলিক বাস্তবতা এবং তুরস্কের ক্রমবর্ধমান সামরিক শক্তি, এই দুই উপাদান মিলেই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বহু দেশের কাছে তুরস্ককে ক্রমেই গুরুত্বপূর্ণ করে তুলছে। সেই ধারাবাহিকতায় সৌদি আরবও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে এবং 7 আগস্ট একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পর্ক কি টিকে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে অগ্রসর হবে? সৌদি আরব কি পরবর্তীতে এই সম্পর্ক থেকে পিছুটান দেবে? আসলে ভূরাজনীতিতে চিরস্থায়ী বন্ধুত্ব বলে কিছু নেই। যা চিরস্থায়ী তা হলো স্বার্থ। তাই এই সম্পর্ককে চিরস্থায়ী বললে ভুল হবে। আর সৌদি রাজতন্ত্রের মূল ক্ষমতার নেতা মোহাম্মদ বিন সালমান অতীতে এমন অনেক মিত্রের সঙ্গেই দূরত্ব তৈরি করেছেন। এর অন্যতম উদাহরণ সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন। এছাড়া অতীতের ঘটনাগুলো থেকে দেখা যায় যে লেবানন, ইয়েমেন, কাতার, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন ও ইরান ইস্যুতে মোহাম্মদ বিন সালমানের নীতিতেও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে। এমনকি একসময় তিনি পাকিস্তানের তুলনায় ভারতের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে বেশি আগ্রহী ছিলেন। তাই মোহাম্মদ বিন সালমান এবং প্রেসিডেন্ট এরদোগানের বর্তমান ঘনিষ্ঠতা ভবিষ্যতে বদলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।